বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন, ব্যয় ধরা হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। 2033 সালে শেষ হবে কাজ। উপকার পাবে রাজশাহী সহ 24 জেলার মানুষ। হামু উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু। আক্রান্ত সন্তান নিয়ে ঢাকার হাসপাতালে ছুটছেন বাবা মা। 70% রোগী গ্রামের। পরিস্থিতিকে দুর্যোগ বললেন মন্ত্রী। বর্গফুটে 2 টাকা বাড়ল কোরবানির পশুর চামড়ার দর। রাজধানীতে লবণযুক্তের দাম 62 থেকে 67 টাকা। ঢাকার বাইরে 57 থেকে 62 নির্ধারণ। পাচার রোধে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ। পরিবেশ নিয়ে বিএনপি পন্থীদের সন্তোষ। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের। এবং এআই ক্যামেরার নজরদারিতে রাজধানীর ট্রাফিক নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, জরিমানা। 8 পয়েন্টে চালু। শৃঙ্খলা ফেরাতে শুধু প্রযুক্তি নয়, নীতিগত পরিবর্তনের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও এক ধাপে এগুলো বিএনপি সরকার। অনুমোদন পেল বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় 34,494 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প অনুমোদন পায়। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী জানান 2033 সালে শেষ হবে প্রকল্পের কাজ। শুষ্ক মৌসুমে রাজশাহী অঞ্চল ও দেশের দক্ষিণ পশ্চিমে যে খরার সৃষ্টি হয়, পদ্মা ব্যারেজ হলে সেই সমস্যা দূর হবে বলে জানান মন্ত্রী। উপকৃত হবেন 24 জেলার প্রায় 7 কোটি মানুষ। 1960-এর দশকে রাজবাড়ী, ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ওঠে। এর 15 বছর পর 1975 সালে ভারত ফারাক্কা বাঁধ তৈরির পর গেল 50 বছরে পানির অভাবে পদ্মার মূলধারা যেমন ধুঁকছে, তেমনি এর অনেক শাখা নদী হয়েছে বিলীন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পদ্মা ব্যারেজ নির্মাণের যে প্রতিশ্রুতি ছিল বিএনপির, সরকার গঠনের পর অবশেষে তা আলোর মুখ দেখতে যাচ্ছে। বুধবার চলতি অর্থবছরের 11তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প পাশ হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় এই অনুমোদন দেয়া হয়। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি জানান, সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প পদ্মা ব্যারেজ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিকভাবে 7 বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়ন হলে উপকার পাবে দেশের 24টি জেলার প্রায় 7 কোটি মানুষ। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় 35,000 কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ অঞ্চল, 24টা জেলা, 7 কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। 2033 সনে এই প্রজেক্টটা শেষ হবে। তাহলে প্রতি প্রজেক্টটা যদি 35,000 কোটি টাকার প্রজেক্ট, 5 টাকা 35, এক বছর 5,000 কোটি টাকা আমাদের সরকারের জিওবি ফান্ড থেকে এটাকে এখানে এনগেজ করতে হবে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই। তবে গঙ্গা চুক্তি নবায়নে 2 দেশের কমিশন কাজ করছে। এই বছরেই আমরা এটাকে রিভিউ করব এবং পার্শ্ববর্তী দেশ ভারত তাদেরও সেখানে স্টাডি কাজ করছে। সেই জন্য আমাদের জয়েন্ট রিভার কমিশন যেটা, সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। আশা করছি যে 30 বছরের যে চুক্তিটা সম্পন্ন হয়ে এবার হচ্ছে সেটা কন্টিনিউ আবার করবে। আগামী বাজেটের পরেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথাও জানান মন্ত্রী। খননের মাধ্যমে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে পদ্মা ব্যারেজ তৈরি হলে রাজশাহী অঞ্চল ও দক্ষিণ পশ্চিমের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনে আশাবাদী সংশ্লিষ্টরা। প্রতি বছর খরায় হাহাকারের গল্প সমাপ্তির আশায় মুখিয়ে আছেন চাষিরা। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা ব্যারেজের মাধ্যমে নদ নদীর নাব্যতা ফেরার পাশাপাশি ভূগর্ভস্থ পানিরও ভারসাম্য রক্ষা হবে। তাদের মতে বাংলাদেশের অর্থনীতির মাইল ফলক হতে যাচ্ছে এই প্রকল্প। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় রাজবাড়ীর পাংশায় হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ। এর মাধ্যমে সংরক্ষণ করা যাবে বর্ষার বিপুল জলরাশি।
শুষ্ক মৌসুমে পানির অভাবে রাজশাহী অঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির চাষাবাদ বিঘ্নিত হয়। প্রতি বছরই লোকসান গুনতে হয় কৃষকদের। ব্যারেজ হলে আমূল বদলে যাবে তাদের ভাগ্য। পদ্মাতে যদি পানি ঠিক থাকে তাহলে আমার দ্বীপে পানি সমস্যা হবে না। পদ্মায় পানি থাকলে যে পানির টান্ডা মারে, এই টান্ডা হয়তো মারবে না চৈত মাসের সময়। পানিতে ধরেন চরে যাতায়াত করলেও সব দিক দিয়ে সুবিধা থাকবে, ওই পারে লোকজন আসতে পারবে, সবকিছু দিক দিয়ে ভালো থাকবে। পানি উন্নয়ন বোর্ড বলছে শুধু আঞ্চলিক নয়, জাতীয় অর্থনীতিরও গেম চেঞ্জার হতে যাচ্ছে এই প্রকল্প। আমরা এখন গ্রাউন্ড ওয়াটারের উপর অনেকটা বেশি নির্ভরশীল। সেই গ্রাউন্ড ওয়াটারটা না তুলে তখন আমরা সারফেস ওয়াটারটা ব্যবহার করে ইরিগেশনটা দিতে পারি। রূপপুর পাওয়ার প্ল্যান্ট হয়েছে, তাদের কুলিং পারপাসে যে ওয়াটারটা প্রয়োজন সেই ওয়াটারটাও আমরা সাফিসিয়েন্ট পাবো। সংশ্লিষ্টরা বলছেন সমন্বিত এ পানি ব্যবস্থাপনায় গড়াই, আড়িয়াল খাঁ সহ শাখা নদীগুলোর নাব্যতা ফিরে আসবে, লবণাক্ততা রোধ করে রক্ষা করা যাবে সুন্দরবনকে। এছাড়া রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পানির যোগানও নিরবচ্ছিন্ন হবে। এই সরকার এই উদ্যোগটা নিয়েছে, এই জন্য আমরা মনে করি যে ভালো একটা উদ্যোগ আর কি। এটা সাকসেসফুল হলে আমাদের এই অঞ্চলের কৃষকেরা তাদের যে দাবি দাওয়া দীর্ঘদিনের, আমরা যে দাঁড়িয়ে আন্দোলন করেছি সেটা অবশ্যই সাকসেসফুল হবে। পদ্মা ব্যারেজের মাধ্যমে প্রায় 2900 বিলিয়ন লিটার পানি ধরে রাখা সম্ভব হবে। প্রাণ ফিরে পাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেচ প্রকল্পগুলোও। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, রাজশাহী। এবার অন্যান্য প্রসঙ্গ। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মারা গেছে আরও 8 শিশু। হাসপাতালে ভর্তি 1615 জন। চিকিৎসকরা বলছেন উপসর্গ নিয়ে ভর্তি হওয়া 70% বেশি রোগী ঢাকার বাইরের। অভিভাবকদের অভিযোগ, বিভিন্ন হাসপাতালে চরম ভোগান্তির পর বাধ্য হয়েই ঢাকায় এসেছেন তারা। সচেতনতার অভাব এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতেই এখন হাম বেশি ছড়াচ্ছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, হাম রোগীদের বিশেষায়িত চিকিৎসা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে হাসপাতালগুলোকে। ঢাকার 2 সিটিতে হামের প্রকোপ কিছুটা কমলেও বাড়ছে আশেপাশের এলাকায়। সচেতনতার অভাব ও ঘনবসতি হওয়ায় বিভিন্ন জায়গায় সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। রাজধানীতে চিকিৎসাধীন রোগীর বেশিরভাগই ঢাকার বাইরের। অভিভাবকরা বলছেন, স্থানীয় বিভিন্ন হাসপাতালে চরম ভোগান্তির পর বাধ্য হয়েই ঢাকায় এসেছেন তারা। যশোরে আরদিনির থেকে আবার শিশু হসপিটাল থেকে 2 জায়গাতে ফেরত দিচ্ছে, দেওয়ার পরে তাই ওই জায়গাতে আপনার বলছে একবার সরাসরি এই জায়গা নিয়ে আসতে। 1 সপ্তাহ থাকার পর আর হাম ওঠার পরে আমাদেরকে বলছে যে ওকে অন্য হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের তথ্য মতে ঢাকায় চিকিৎসাধীন 70% বেশি মহানগরীর বাইরের বাসিন্দা। তাই ফার্মেসি নির্ভর না হয়ে উপসর্গ দেখা মাত্রই বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। যেহেতু এটা হামের সিজন চলছে, তার মানে এখন কোনো রোগী উচ্চমাত্রার জ্বর নিয়ে হলেই তাকে হাম ধরে রেখে চিকিৎসা দিন এবং এমবিবিএস ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে মহাপরিচালক জানান, এরই মধ্যে 95% শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। আর প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলছেন, হাম রোগীদের বিশেষায়িত চিকিৎসা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে হাসপাতালগুলোকে। আমরা প্রায় 95% শিশুকে টিকার আওতায় ইতিমধ্যে এনে ফেলেছি। যারা বঞ্চিত তাদেরকে শনাক্ত করে দ্রুত আমরা আমাদের কাভারেজের মধ্যে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে চিকিৎসা কেন্দ্রিক ব্যবস্থা থেকে সরিয়ে এনে প্রিভেনশন এবং প্রমোশন কেন্দ্রিক ব্যবস্থায় পরিণত করতে পারি, সেই কাজ আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। শুধু তাই নয়, হামের পর নিউমোনিয়া সহ অন্যান্য জটিলতা প্রতিরোধে হাসপাতালগুলোকে নির্দেশনা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে বলেও জানানো হয়। পোস্ট মেজর যে স্টেটটি আছে, এই স্টেটটিতে কিভাবে অ্যাড্রেস করা যায়। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাম পরিস্থিতিকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করে সংকটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। চীনের কাছ থেকে 3,80,000 ডোজ পোলিও টিকা গ্রহণ অনুষ্ঠানে তিনি জানান, জুনের মধ্যে শুরু হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। দেশে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের হামের টিকা দেয়া হলেও নিয়ন্ত্রণের লক্ষণ নেই। প্রশ্ন উঠেছে, যে রোগে মৃত্যু শূন্যে নেমেছিল সেই রোগেই কেন এত প্রাণ যাচ্ছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুদানের পোলিও টিকা হস্তান্তর করে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন। অনুষ্ঠানে হাম পরিস্থিতিকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করে সংকটময় পরিস্থিতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। হামের টিকা চলছে, ট্রিটমেন্ট চলছে, আইসোলেশন আছে, আইসিইউ আছে, ডাক্তাররা সচেষ্ট আছে। প্রাকৃতিক দুর্যোগই বলবো, এটাকে আমি তদন্ত করবো না কথাটা আমি বলি নাই। ক্রাইসিসটা শেষ করি, এরপর এটা তো কেন্দ্রীয় সিদ্ধান্ত গভর্নমেন্টের, ইনশাল্লাহ আমরা ওই দিকে নজর দিব।
আরও জানান, বেশিরভাগ জেলাতেই হামের টিকাদান শেষ। বাদ পড়া শিশুদেরও দ্রুত টিকার আওতায় আনা হবে। আর জুনের মধ্যে শুরু হবে ভিটামিন এ ক্যাম্পেইন। বেশিরভাগ ডিস্ট্রিক্ট মোর দেন 100% আমরা টিকা কাভারেজ করেছি। এখন আমরা মাইকিং করতেছি পর্যন্ত এলাকায়, যারা ভ্যাকসিন পায় না তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি। জুন নাগাদ আমরা ভিটামিন এ পেয়ে যাব সম্পূর্ণ, এবং আমরা বছরে যেটা প্রি ডিসাইডেড থিং 2 বার করে ভিটামিন এ দেওয়া পুষ্টির জন্য, সেটা আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। টিকাদান কর্মসূচি আরও গতিশীল করতে 3,83,000 ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দেয় সিনোভ্যাক। 3,83,080 ডোজ আমরা ভ্যাকসিন আজকে হাতে পেয়েছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কিউলেক্স মশাবাহিত ভাইরাস জাপানিজ এনকেফালাইটিস মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে মারাত্মক ক্ষতি করে রোগীকে কোমায় নিয়ে যায়। চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষিকার মৃত্যুর পর বিরল ভাইরাসটি নিয়ে নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য, জাপানিজ এনকেফালাইটিসে 3 বছরে শনাক্ত হন 3 জন। তবে সংক্রমণ নিশ্চিতে বন্দরনগরীতে RT-PCR পরীক্ষার ব্যবস্থা না থাকায় বিভাগের চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সম্প্রতি বিরল রোগে মারা যান চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জাকিয়া সুলতানা জুথি। শিক্ষিকা মারা যাওয়ার জন্য কিউলেক্স মশার মাধ্যমে ছড়ানো জাপানিজ এনসেফ্যালাইটিস রোগটিকে সন্দেহ করছেন চিকিৎসকেরা। এসব মশা বুনো শুকুর ও পাখি থেকে ভাইরাস বহন করে মানুষের শরীরে সংক্রমণ ঘটায়। পরে তা মানুষের মস্তিষ্কে ছড়িয়ে রোগীকে দ্রুত কোমায় নিয়ে যায়। জ্বরের সাথে যদি মাথা ব্যথা বা খিঁচুনি থাকে, তাহলে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। যত দ্রুত গতিতে উনি হাসপাতালে আসতে পারবে, তত সহযোগিতা করতে পারবো। 2025 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 75 জন রোগীর উপর গবেষণা চালায় চট্টগ্রাম মেডিকেল কলেজ। এর মধ্যে 18 জনের দেহে এনসেফ্যালাইটিস ভাইরাস পাওয়া যায়। তবে গত 2.5 থেকে 3 বছরে 3 জন বিরল জাপানিজ এনসেফ্যালাইটিস রোগে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করা হয়। জাপানিজ এনসেফ্যালাইটিস ভাইরাস সেই হিসেবে কিন্তু রোগটা খুবই আনকমন একটা রোগ। বিশেষজ্ঞ চিকিৎসক ও সিটি কর্পোরেশনের টিম এ বিষয়ে গবেষণা ও সমস্যা সমাধানে কাজ করছে। রিয়ার ডিজিজ এবং চট্টগ্রাম আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম যদি হয়ে থাকে, তো এটা নিয়ে আরও গবেষণার দরকার আছে। জ্বরের সঙ্গে খিঁচুনি বা অজ্ঞান হওয়ার উপসর্গ দেখা দিলেই বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলছেন চিকিৎসকরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। উচ্চ মূল্যস্ফীতির চাপে দিশেহারা মধ্য ও নিম্নবিত্তরা আয় ব্যয়ের হিসেব মেলাতে না পেরে প্রতি মাসেই ভাঙতে হচ্ছে সঞ্চয়, করতে হচ্ছে ধার অথবা কমাতে হচ্ছে প্রয়োজন। প্রায় 5 বছর ধরে এভাবে চলা পরিবারগুলোকে স্বস্তি দিতে চায় সরকার। এজন্য আসছে বাজেটে মূল্যস্ফীতি 7.5% নামানোর লক্ষ্য নির্ধারণ করা হতে পারে। এই আকাঙ্ক্ষা পূরণে পণ্যের উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। রিকশা মিস্ত্রি ইসমাইল তার প্রতিদিন কাটে অনেকের আয়ের পথ প্রশস্ত করে দিয়ে, অথচ নিজের রোজগার দৈনিক 700 টাকা, যা দিয়ে সামলাতে হয় 7 সদস্যের পরিবারের নিত্য দরকারি খরচ। আমরা যারা খেতে খাওয়া মানুষ আছি তাদের অবস্থা একবারে খারাপ। শুধু ব্যয় বাড়েনি, তার মতো সাধারণ মানুষের আয়ও বেড়েছে। তাহলে কেন আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে? আমি পেঁপে কিনতে গেছিলাম, ওইটা আগে 20 টাকা ছিল, এখন 80 টাকা। আগে যেমন চালান লাগতো 20,000 টাকা, এই জায়গায় লাগে 30,000 টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS বলছে 2021 সালের জুলাইয়ে যে পণ্য কিনতে ব্যয় করতে হয়েছে 100 টাকা, গেল এপ্রিলে তার দাম ঠেকেছে 155 টাকা 82 পয়সায়। এ সময় অবশ্য মানুষের আয়ও বেড়েছে। 2021 সালের জুলাইয়ে কোনো মানুষের আয় 100 টাকা থাকলে বাড়তে থাকা মজুরি গেল এপ্রিলে তা হয়েছে 144 টাকা 71 পয়সা। সবকিছুর দাম বাড়তেছে, কিন্তু আমাদের ইনকামের আয় আরো কমতেছে দিন দিন। এখানে টাকা নেই, বাজারে দাম বেশি বলে। এবার দ্রুত গতিতে বেড়ে যাওয়া সেই মূল্যস্ফীতির লাগাম টানতে আসছে বাজেটে তা 7.5% নামিয়ে আনা লক্ষ্যমাত্রা নির্ধারণ হতে পারে, এমন আভাসই দিয়েছে অর্থ মন্ত্রণালয়। যদিও বাস্তবতা বলছে 2022 সালের জুলাইয়ের পর গেল 45 মাসে একবারের জন্য 8% নিচে নামেনি ভোক্তা ব্যয় বাড়িয়ে দেয়া এই সূচক। খরচটা আগের চাইতে অনেকটা বেড়ে গেছে। তেল, মোবিল, কাঁচা বাজার, সংসার খরচ বাড়ছে না, সব কিছুর দামে তো একটু কষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন ব্যাংক ঋণের উচ্চ সুদহার, বেড়ে যাওয়া জ্বালানির দাম যেভাবে বাড়িয়েছে পণ্য উৎপাদন ব্যয়, তা কমাতে না পারলে মূল্যস্ফীতি নামবে না কাঙ্ক্ষিত পর্যায়ে। ইনফ্লেশন থেকে বেরিয়ে আসতে হয়,
তাহলে কিন্তু আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট ফ্লো যদি আপনি ঠিক করতে না পারেন, তাহলে কিন্তু আমরা এই সাপ্লাই শক থেকে বেরোতে পারবো না। সাধারণ মানুষকে ব্যয় বৃদ্ধির চাপ থেকে মুক্তি দিতে বাজার ব্যবস্থাপনাকে সাজানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মুদ্রানীতি, রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থাপনা, এই তিনটি যে টুলস আছে এইগুলো যদি স্মুথ করা যায়, এটি নিয়ে আসলে কাজ করার সুযোগ আছে। মূল্যস্ফীতির প্রভাব জনজীবনে বাড়াচ্ছে কষ্ট, অনেকেই ভাঙছেন নিজের সঞ্চয়, ক্রয় ক্ষমতাও কমেছে এর পাশাপাশি, যার থেকে উত্তরণে খাত সংশ্লিষ্টরা বলছেন প্রয়োজন সুশাসন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তৈরি করতে হবে নতুন কর্মসংস্থান, এর সাথে সম্প্রসারিত করতে হবে আয়ের বিভিন্ন খাত। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতির ভঙ্গুর অবস্থা থেকে স্বাবলম্বী হতে কমপক্ষে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বর্তমান সরকার আওয়ামী লীগের 30 লাখ কোটি টাকা ঋণের বোঝা টানছে বলেও জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর উত্তরায় আয়োজিত মাহে রমাজান প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন তিনি। রাজনৈতিক বিভেদ ভুলে অর্থনীতি পুনরুদ্ধারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের আমলে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে বিরোধ তৈরি করা হতো অভিযোগ করে বাণিজ্য মন্ত্রী বলেন, এজন্য অনেক আলেমকে বিনা কারণেই জেল খাটতে হয়েছে। আমরা এমন এক সময় দেশের দায়িত্ব নিয়েছি যখন বিগত সরকারের লুট করে যাওয়া অর্থনীতির কারণে 30 লক্ষ কোটি টাকার একটা ঋণের বোঝা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। লুটপাটের অর্থনীতির দায় দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। অতএব এই সরকারকে এই ভাঙা অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে দেশকে আবার স্বাবলম্বী করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। গত বছরের চেয়ে 2 টাকা বাড়িয়ে চামড়ার দর নির্ধারণ করেছে সরকার। এবার প্রতি বর্গফুট গরুর চামড়া ঢাকার মধ্যে 62 থেকে 67 টাকায় বিক্রি হবে এবং ঢাকার বাইরে সেটি বিক্রি হবে 57 থেকে 62 টাকায়। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সেজন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ পৌঁছে দেওয়া হবে। চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা প্রতি বর্গফুট, আর ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা। লবণযুক্ত চামড়া বলতেই লবণযুক্ত চামড়া। আর খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই 25 থেকে 30 টাকা, আর বকরির চামড়া 22 টাকা থেকে 25 টাকা। এসএসসি এবং এইচএসসি পরীক্ষা শেষ করতে যাতে কোনো সেশন জটে পড়তে না হয় সে কার্যক্রম হাতে নিয়েছে সরকার। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, এসএসসি শেষ করতে 10 বছরের একদিনও যাতে সময় বেশি না লাগে তার পরিকল্পনা করছে সরকার। উৎপাদনশীল মানব সম্পদ তৈরিতে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার। শিক্ষার ক্ষেত্রে বরাদ্দে কোনো ধরনের কার্পণ্যতা করা হচ্ছে না বলেও জানিয়েছেন মন্ত্রী। 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পারো। সেই জন্য আজকে আমরা বসবো, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করব। তবে পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে। সময় সংবাদে আরও থাকছে। কাজ শেষে খাচ্ছিলেন খাবার। নারায়ণগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 12, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2 দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। 14 পদের বিপরীতে লড়ছেন 40 প্রার্থী। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। অন্যদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত ও এনসিপি।
বুধবার সকালে শুরু হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ। এবারে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন 11,097 জন আইনজীবী। 14 পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 প্রার্থী। নির্বাচনে বিএনপি সমর্থিত নীল, জামায়াত সমর্থিত সবুজ এবং এনসিপি সমর্থিত লাল সবুজ প্যানেলের প্রার্থীরা অংশ নিচ্ছেন। তবে আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল এবারে নির্বাচনে নেই। নির্বাচনকে অংশগ্রহণমূলক উল্লেখ করে বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, দীর্ঘদিন পর আইনজীবীরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ওই পাশে এনসিপি, এইখানে জামাত, এইখানে বিএনপি, কার মধ্যে কোনো রেষারেষি নাই, গোলমাল নাই, যার যার ওয়েতে ভোট চাচ্ছেন। এবং আমি আশা করি যে এই ভোট শেষ পর্যন্ত এইভাবে সুষ্ঠুভাবেই চলবে। তবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত ও এনসিপি সমর্থিত আইনজীবীরা। একই সঙ্গে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথাও জানান তারা। নির্বাচনটিকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্য এবং আইনজীবীদের আস্থার এই জায়গাতে একটা প্রশ্ন তৈরি হয়ে গেল যে এই ধরনের মেম্বার সিলেকশনের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। ভোটারদের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যে জন্য সাধারণ ভোটারের মাঝে এখনো জনমনে সন্দেহ তৈরি হয়েছে যে তারা আদৌ ভোট দিতে আসবেন কিনা, নাকি এখানেও আরেকটি একতরফা নির্বাচন হতে যাচ্ছে। দুদিনব্যাপী এই নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ হবে শুক্রবার। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শামীম ওসমান সহ 12 জনের বিচার শুরুর আদেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণের জন্য 10 জুন দিন ধার্য করা হয়েছে। এই মামলায় 24-এর 19 জুলাই শিক্ষার্থী পারভেজ, 6 বছরের শিশু রিয়া সহ 6 জনকে হত্যাসহ মোট 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। এসব অভিযোগ প্রমাণের জন্য ট্রাইব্যুনালে 18টি ভিডিও ক্লিপ, অডিও এবং 300 পৃষ্ঠার দালিলিক নথি এবং 61 জন সাক্ষীর তালিকা জমা দিয়েছে প্রসিকিউশন। গত 19 জানুয়ারি এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। এদিকে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যায় অভিযোগ গঠনের শুনানির জন্য 4 জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মাহমুদ সহ 17 আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সংসদের বাইরে দেশের প্রয়োজনে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। জাতীয় প্রেস ক্লাবে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রচিত 5টি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন পানি সম্পদ মন্ত্রী। একই অনুষ্ঠানে দলটির নায়েবে আমির ATM আজহারুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আমলে বিরোধী দলের উপর নিপীড়নের চিত্র ফুটে উঠেছে তার লেখায়। অনুষ্ঠানে মিয়া গোলাম পরোয়ার কারা জীবনের স্মৃতিচারণ করে বলেন, আগামী দিনে ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অত্যাচারের যে কালো রাত আমরা পার করেছি, জুলুমের যে কালো অধ্যায় আমরা পার করেছি, আমরা যেন জাতির সামনের দিনগুলোতে এই কালো দিন যেন আর ফিরে না আসে, সেই লক্ষ্যেই যেন আমরা একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে পথ চলতে পারি। আমরা যেন মিলেমিশে পার্লামেন্টে যেভাবে কথা বলি, বাইরে যেন সেটা রাখতে পারি। পার্লামেন্ট এবং বাইরের মধ্যে কিন্তু কিছুটা হলেও ডিফারেন্স আপনাদের মধ্যে আছে। প্রকৃতপক্ষে এই ডিফারেন্সটা থাকা উচিত না, কারণ ডিউ টু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে করতে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে অপপ্রচার চালিয়ে প্রতিরক্ষা বাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করছে কুচক্রী মহল, এমন অভিযোগ করেছে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সংগঠন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, অপপ্রচারে জড়িতদের আইনের আওতায় আনার বিকল্প নেই। এ সময় সশস্ত্র বাহিনীর জন্য আলাদা সাইবার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। এই ধরনের গুজব প্রচারণা উনি যে চালিয়েছে সেটা আমরা রাষ্ট্র সম্প্রতিত হয়ে এবং আমি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, সশস্ত্র বাহিনীর প্রতি অনুরোধ করব যে হলো সাইবার ট্রাইব্যুনালে ওনার যে কথোপকথন হয়েছে সেটা যদি মিথ্যা প্রমাণিত হয় তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। নারায়ণগঞ্জের একটি বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 12 জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দুপুরে সোনারগাঁওয়ের জেরা মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। সহকর্মীরা জানান, কাজ শেষে কর্মকর্তা কর্মচারীরা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। হঠাৎ ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ হয়, এতে অন্তত 12 জন দগ্ধ হন। দ্রুত উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয় তাদের সবার হাত, মুখ সহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী আতাউল কাউসার, সরাসরি যাব তার কাছে। নারায়ণগঞ্জের মেঘনায় জেরা পাওয়ার প্ল্যান্টে যে দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনায় যে 12 জন অগ্নিদগ্ধ হয়েছে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। এখানে কিছু সময় আগে স্বাস্থ্যমন্ত্রী তিনি এসেছিলেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী তিনিও এসেছিলেন আহতদের দেখতে, এবং কিছু সময় আগে এই হাসপাতালটির পরিচালক তিনিও কথা বলেছেন চিকিৎসার বিষয়ে। তো পরিচালকের বিষয়টি দিয়ে শুরু করি। তিনি বলেছেন যে যখনই তারা জানতে পেরেছেন এ ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে তখনই তারা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, এবং তার কারণে যখনই এই 12 জনকে আনা হয়েছে খুব অল্প সময়ের মধ্যেই তাদের পুরো চিকিৎসার কাজটি তারা শুরু করতে পেরেছেন। এবং এই মুহূর্তে 12 জনের মধ্যে 9 জন জরুরি বিভাগে আছে, যাদের মধ্যে 3 জন খুবই প্রাথমিক চিকিৎসা নিয়ে অল্প সময়ের মধ্যে রিলিজ পেয়ে যাবেন। বাকি 3 জনের মধ্যে 2 জন আছেন এইচডিইউতে এবং একজনকে রাখা হয়েছে আইসিইউতে। যে এইচডিইউ এবং আইসিইউতে যে 3 জন তারা সহ আরও মোট 3 জন, মোট 6 জনের ইনহেলেশন বার্ন আছে, অর্থাৎ তাদের শ্বাসনালীতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে তারা কিছুটা আশঙ্কাজনক, এমনটি আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানিয়েছে। এবং স্বাস্থ্যমন্ত্রী তিনিও এখানে এসেছিলেন, তিনি বলেছেন যে চিকিৎসার পুরো খোঁজ খবর তারা রাখছেন এবং সর্বোচ্চ সুচিকিৎসা যেন এই আহতরা অগ্নিদগ্ধরা পেয়ে থাকেন সে বিষয়টি তারা নিশ্চিত করছেন, এবং পরবর্তীতেও তারা খোঁজ খবর রাখছেন। বলেছেন প্রধানমন্ত্রী নিজে এই বিষয়টি খোঁজ খবর রাখছেন যাতে প্রত্যেক অগ্নিদগ্ধ খুব চমৎকারভাবেই তারা সুচিকিৎসা পান। এবং যে দুর্ঘটনাটি ঘটেছে, প্রশ্ন উঠেছে যে ঠিক কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি কি সিলিন্ডার বিস্ফোরণ নাকি গ্যাস লিকেজ থেকে। তো সেই বিষয়টির ব্যাপারে আমরা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন আগামীকালকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত টিম ঘটনাস্থলে যাবেন, পুরো বিষয়টি তদন্ত করে তারা দেখবেন, এবং এর পেছনে যদি কারো গাফিলতি থাকে অবশ্যই যথাবিহিত ব্যবস্থা তারা গ্রহণ করবেন। তো এই ছিল গ্যাস দুর্ঘটনায় আহত যে অগ্নিদগ্ধ যারা আছেন তাদের হাসপাতালের চিকিৎসা এবং দুর্ঘটনার কারণ নিয়ে সর্বশেষ তথ্য আমার কাছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী আতাউর কাউসার। এবার সামনে এলো রাজুকের সঙ্গে সিটি কর্পোরেশনের প্রতারণার তথ্য। গাছ লাগিয়ে সবুজায়নের প্রতিশ্রুতিতে রাজুকের কাছ থেকে জায়গা ব্যবহারের অনুমতি নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ। কিন্তু মাত্র 5 মাস পর রাজুকের শর্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে 15টি ফুড কোর্ট করার অনুমোদন দেন তিনি। এ বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান শেখ রাসেলকে সঙ্গে নিয়ে। বিস্তারিত জানাচ্ছেন তাসনিয়া নিশাত মেম। গাছ লাগিয়ে সবুজায়নের প্রতিশ্রুতিতে গত বছরের জুনে রাজুকের কাছ থেকে জায়গা ব্যবহারের অনুমতি নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ। শর্ত ছিল বনায়ন ছাড়া বাণিজ্যিক কোনো কর্মকাণ্ডে জমি ব্যবহার করা যাবে না। পূর্বাচল নতুন শহর প্রকল্পের 1 নম্বর সেক্টরের ইছাপুর সেতুর উত্তর দক্ষিণে খালের 2 পাড়ের প্রায় 300 মিটার জায়গা বরাদ্দ দেওয়া হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে। অথচ নিয়ম নীতির তোয়াক্কা না করে সবুজায়ন প্রকল্পটিকে বাণিজ্যিক রূপ দেওয়া হয়। পূর্বাচল নাকি সিটি কর্পোরেশনের আওতাধীনে নিয়ে গেছে। অনেক সময় দোকানপাট দেখি, অবৈধ দোকানপাট। এছাড়া যখন ঈদুল আজহার সময় আসে তখন আমরা গরুর হাট দেখতে পাই। এখানে গরুর হাটটাকে আসলেই বৈধ কিনা সেটাও একটা প্রশ্ন ওঠে। জমি বুঝে নেওয়ার 5 মাসের মাথায় শর্ত ভেঙে গত বছরের 3 নভেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান ভিভিট কনস্ট্রাকশনকে 15টি ফুড কোর্টের অনুমতি দেন ঢাকা উত্তরের তৎকালীন প্রশাসক মোহাম্মদ এজাজ। রাস্তা ঘাট, লেকের পাড় এগুলো কিন্তু আমরা নর্মালি হয় কোনো সোসাইটিকে দেই, না হলে আমরা সিটি কর্পোরেশনকে দিই। এটা আমাদের ম্যান্ডেটের মধ্যেই আছে। সবুজায়নের জন্য নির্ধারিত এই খালপাড়ে স্থাপন করা হয়েছে ভিভিট কনস্ট্রাকশনের অর্থায়নে 14টি সৌরচালিত ল্যাম্পপোস্ট। এর সঙ্গে যুক্ত করা হয়েছে বিজ্ঞাপনের জন্য ভিভিট কনস্ট্রাকশনের মুঠোফোন নম্বর দেয়া ছোট ছোট বিলবোর্ড। স্থানীয়রা বলছেন এই সৌরচালিত ল্যাম্পপোস্ট ঘিরেই ছিল ফুড কোর্ট তৈরির পরিকল্পনা।
প্রকল্প বাস্তবায়নকারী ভিভিড কনস্ট্রাকশন বলছে, ফুডকোর্ট নির্মাণের কাজ শুরুর 1 মাসের মাথায় গত বছরের 4 ডিসেম্বর হঠাৎ কাজ স্থগিতের নির্দেশ দেন সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক। যখন আমরা মাটি ভরাট করতে গেলাম আর কি, আপনার ওই এখন যখন শুরু করব আমরা, তো তখন আমাদের রাজুক থেকে বলা হলো এটা করা যাবে না কাজ। আমি বললাম যে আপনারা তো সিটি কর্পোরেশন থেকে আমাদের লিজ নেয়, বলছে যে সিটি কর্পোরেশন লিজ না থাকলেও সিটি কর্পোরেশন এখানে ফুডকোর্ট দিতে পারে না। এই সবুজায়ন বৃক্ষরোপণের জায়গাগুলো, বিশেষ করে নতুন শহর পূর্বাচলে অন্য কোনোভাবে দেখার কোনো সুযোগই নেই, এবং যারা এই সুযোগ তৈরি করছেন বা এই সুবিধাগুলোকে হত্যা করার চেষ্টা করছেন তারা এক ধরনের পরিবেশ দৃষ্টিভঙ্গিতে অপরাধী। রাজুক বলছে, তাদের অন্ধকারে রেখে প্রকল্পটিকে বাণিজ্যিকীকরণ করেছে উত্তর সিটি কর্পোরেশন। উত্তরের বর্তমান প্রশাসক বলছেন, এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। কেউ যদি অনিয়ম করে থাকে তার বিরুদ্ধে অলরেডি দুদক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তদন্ত হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে। আমরা খুব রিসেন্টলি জানছি এই 8-10 দিন, কাজটাই তো অবৈধ। স্পষ্ট আমরা চুক্তি করছি যে আপনি এটা অন্য কোনো কাজে ব্যবহৃত করতে পারবেন না, শুধু এটা গাছ লাগাবেন পরিবেশ রক্ষার জন্য। এটা সরাসরি তো চুক্তি লঙ্ঘন, আমরা এখন এটা ব্যবস্থা নিচ্ছি। বরাদ্দের শর্ত মানতে ফের চিঠি দেওয়ার কথা জানিয়েছেন রাজুকের চেয়ারম্যান। অন্যদিকে প্রকল্প বাস্তবায়নকারী ভিভিড কনস্ট্রাকশনও আইনি পথে হাঁটার ঘোষণা দিয়েছেন। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার নজরদারি এআই ক্যামেরায়। ট্রাফিক আইন অমান্য করলে স্বয়ংক্রিয় মামলা চলে যাচ্ছে গাড়ির মালিকের ঠিকানায়। রাজধানীর 8টি পয়েন্টে পদ্ধতি চালু হলে পর্যায়ক্রমে সব সিগন্যালেই এর আওতায় আসবে। বিশেষজ্ঞরা বলছেন, নীতিগত পরিবর্তন ছাড়া কাজে আসবে না এই প্রযুক্তি। এস এম সালাউদ্দিন ও মীর মোহাইমিনুর রহমানের ছবিতে ওয়ালিউল সাকিবের রিপোর্ট। ব্যস্ত সড়কে নিয়ম মানার প্রবণতা নেই অনেকেরই, কিন্তু শৃঙ্খলা রক্ষায় আপ্রাণ চেষ্টা ট্রাফিক পুলিশের। এবার রাজধানীতে সড়কের নিয়ম মানাতে শুরু হলো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, অর্থাৎ এআই প্রযুক্তিতে ট্র্যাক করা হবে প্রত্যেকটি যানবাহন। সময় মতো জরিমানা পরিশোধ না করলে কপালে জুটতে পারে কারাবাসও। আপাতত মহানগরের 8টি সিগন্যাল পয়েন্টে বসেছে বিশেষ ক্যামেরা। 6 মাসের মধ্যে এটি সম্প্রসারিত হবে 60টি স্পটে। 1 বছরের মধ্যে যা 120টিতে উন্নীত করার লক্ষ্য ট্রাফিক বিভাগের। এআই ক্যামেরায় শৃঙ্খলা ভাঙার দৃশ্য ধরা পড়লেই ধারণ হয়ে যায় ভিডিও। তারপর এখান থেকেই বিস্তারিত তথ্য নিয়ে দেয়া হয় মামলা। এই পর্যন্ত 2000-এর বেশি ভিডিও ধরা পড়েছে ক্যামেরায়। চলছে 400-রও বেশি মামলার প্রক্রিয়া। ট্রাফিক পুলিশ বলছে, সুফল মিলতে শুরু করেছে এআই ক্যামেরার। সম্পূর্ণভাবে কাজটা চালু করুক, তারপর দেখা যাবে কি অবস্থা হয়। আশা করি ভালো হবে। আমি সঠিক যেটা জানি না, এটা কেমন করে বলবো। 60% গাড়ি মানতেছে। যেমন আমি ভোরে যখন আসি, দেখা যাচ্ছে সিগন্যাল লাইটে গাড়িগুলো দাঁড়া যাচ্ছে। এমন পদ্ধতি কার্যকর করতে নীতিগত সংস্কারে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদি সামগ্রিকভাবে পলিসিগত একটা পরিবর্তন আনা যায়, প্রযুক্তির মাধ্যমে যে মামলা, এটা একটা ভালো উদ্যোগ হবে। ড্রাইভার কমপ্লায়েন্স বাড়বে, সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। তবে যোগাযোগ খাত নিয়ে দীর্ঘদিন কাজ করা এই বিশেষজ্ঞের মতে, এআই ক্যাম্প চালুর আগে আরও যাচাই বাছাই প্রয়োজন ছিল। এআইকে যেইভাবে গেইনফুলি ইউজ করতেছে, তার সিস্টেমের জন্য বেনিফিটটা দেখাতে পারছে। আমাদের সিস্টেমটাকে আমরা ইগনোর করেছি। পৃথিবীর একদম কাটিং এজ টেকনোলজি বলে, এটাকে এনে যদি আমি ভোতা করে ফেলি, আমার হাতে আর কোনো টুলস টেকনিক্স থাকবে না, এবং এটার দায় কিন্তু তাদেরকেই নিতে হবে। বিষয়টি নিয়ে প্রচার না থাকার অভিযোগ উড়িয়ে দিচ্ছে ডিএপি ট্রাফিক বিভাগ। নতুন একটা প্রযুক্তি যখন আসে, যখন কাজ করে, তখন এটা গণমাধ্যমের মাধ্যমেই জানানোর ব্যবস্থা করাটাই যৌক্তিক। এটার মধ্যে কিছু সুবিধা হবে, কিছু অসুবিধা হবে, আমাদের তরফ থেকে কিছু ভুল ত্রুটি হতে পারে। অবশ্যই এই মহানগরী মেগাসিটিকে আমরা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যেতে পারবো। ডিএমপি ট্রাফিকের নতুন এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন চালকরাও। সড়কে শীঘ্রই এর সুফল মিলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ঢাকার মতো জনবহুল নগরীতে প্রযুক্তিগত এই পদ্ধতি ঠিক কতটা কাজে দেবে, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সেতুর অভাবে রাজধানী থেকে বিচ্ছিন্ন প্রায় 3 লাখ মানুষ। মিরপুর থেকে কাউন্দিয়া মাত্র 5 মিনিটের দূরত্ব হলেও যোগাযোগের একমাত্র উপায় নৌকা। জরুরি প্রয়োজনে প্রতিদিনই নদী পাড়ি দিয়ে ঢাকায় আসতে হয় বাসিন্দাদের। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। রাজুক বলছে, কৃষি জমি সংক্রান্ত আইনি জটিলতায় আটকে আছে সেতুর কাজ। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, রাজুকের এই শর্ত কাউন্দিয়ার জন্য প্রযোজ্য নয়। নাজমুস সারেহির প্রতিবেদন।
নৌকা পারাপারের এই দৃশ্য দেখে মনে হবে আধুনিক যোগাযোগ বিচ্ছিন্ন কোনো এক জনপদ, অথচ রাজধানী ঢাকার 14 নম্বর আসনের মিরপুরের অন্তর্গত এই জনপদের নাম কাউন্দিয়া। মিরপুর বেড়িবাঁধ থেকে মাত্র 3 মিনিটের পথ হলেও যোগাযোগের একমাত্র উপায় ডিঙ্গি নৌকা। কাউন্দিয়া বনগ্রাম ইউনিয়নের 22 গ্রামে প্রায় 3 লাখ লোকের বসবাস। ব্যবসা বাণিজ্য কিংবা জরুরি কাজে প্রতিদিন 50 থেকে 60 হাজার মানুষকে যেতে হয় ঢাকায়। ব্যবসার পারপাসে নদীর ওই পারে পার হইতে হয়। কোনো মুমূর্ষু রোগী আমাদের ডাক্তারের কাছে নিতে হয়, তাও এই নৌকার মাধ্যমে নিতে হয়। যোগাযোগের অভাবে কাউন্দিয়ায় গড়ে ওঠেনি হাসপাতাল কিংবা ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান। আমার মেয়ে গর্ভবতী ছিল, রাতে তখন 3টা বাজে, আমি নিতে পারলাম না। ঝড় বৃষ্টির মধ্যে নদী পার হয়ে যায়, ওই পারের স্কুলে নিয়ে যেতে হয়। স্থানীয়রা বলছেন এই নদীপথে প্রায় ঘটছে দুর্ঘটনা। বড় বড় বাল্কহেড আর ইঞ্জিন চালিত ট্রলারের ধাক্কায় ঘটছে মৃত্যুও। জাহাজ আসে বালুর, ওইগুলোর সাথে দেখা গেছে আমাদের বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। একজন মহিলা অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রলারের তলা পড়ে, নৌকাটা পুরো তলা পড়ে গেছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক বলছে 2015 সালের ট্যাপ নকশা অনুযায়ী এলাকাটি কৃষি জমির এরিয়াভুক্ত হওয়ায় সেতু নির্মাণে জটিলতা তৈরি হয়েছে। মাস্টার প্ল্যানে এই এলাকাগুলো আসলে কৃষি জমি হিসেবে দেখানো আছে, বাট জনস্বার্থ তো সবার আগে। তো চেষ্টা করব আর কি, আমরা আমাদের সিনিয়র অথরিটি আছে, অথরিটির সাথে কথা বলবো। মহিলা আসনের স্থানীয় সংসদ সদস্যরা বলছেন কৃষি জমি সংক্রান্ত শর্ত কাউন্দিয়ার জন্য প্রযোজ্য নয়। ভোগান্তি লাঘবে আইন পরিবর্তনের দাবি তাদের। আইন যেটাই হোক জনগণের ঊর্ধ্বে কিছুই না, এটা কোরআন কিংবা বাইবেল না যে আইন চেঞ্জ করা যাবে না। পর্যবেক্ষণগুলো যথাযথভাবে সম্পন্ন হয়ে যাবে। এর মধ্যে আমরা রাজুকের সাথে, এলজেডির সাথে আরও মিটিং করবে। অতি শীঘ্রই এই ব্রিজের কাজটা হয়তো আমরা উদ্বোধন করতে পারবো। রাজুকের অনুমতি পাওয়া গেলে 2 সপ্তাহের মধ্যেই নির্মাণ কাজ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে এলজিইডি কর্মকর্তারা। ঢাকার মধ্য থেকেও কাউন্দিয়া যেন আলাদা এক ভিন্ন দ্বীপ। শুধুমাত্র ছোট্ট একটি সেতুর কারণে পিছিয়ে পড়ছে এই অঞ্চলের লাখ লাখ মানুষ। সব কিছু ঠিকঠাক থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় এখনও ঝুলে আছে এই অঞ্চলের স্বপ্ন। সকল জটিলতা কাটিয়ে দ্রুত সেতু নির্মাণের দাবি কয়েক লাখ মানুষের। নাজমুস সালিহি, সময় সংবাদ, কাউন্দিয়া, সাভার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, সেই লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। রাজধানীর আগারগাঁওয়ে বৃক্ষরোপণে এনজিওর ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। সরকারের কাছে জনগণের বিশাল প্রত্যাশা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন একে একে সব বাস্তবায়ন হবে। এ সময় পরিবেশের টেকসই উন্নয়নে সম্মিলিতভাবে সবাইকে কাজ করার তাগিদ দেন মাহাদি আমিন। 2 ঘণ্টা ব্যাপী মতবিনিময় সভায় অন্তত 200-র বেশি এনজিও অংশ নেয়। আপনারা যদি দেখেন নির্বাচনী পথযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন। কৃষক কার্ড, আমরা দেখেছি ফ্যামিলি কার্ডের কথা, নারী ক্ষমতায়নের জন্য বৃক্ষরোপণ, খাল খনন কর্মসূচি, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মসজিদ সাহেবদের জন্য আলাদা রকমের সম্মানের ব্যবস্থা করা, কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত আমাদের যে ঋণ সহায়তা সেটির আলোকে ব্যাংকিং সুবিধা দেওয়া। এই প্রতিটা বিষয় কিন্তু উনি নির্বাচিত হওয়ার পর 3 মাসের ভিতরে বাস্তবায়ন করা শুরু করেছেন। প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে পাইলট করা হয়েছে। সামনের দিনগুলোতে ফেজ 1, 2, 3 আকারে ইনশাল্লাহ সারা দেশব্যাপী বাস্তবায়ন করা হবে। 15 দিনের মধ্যে মিরপুরের সাংবাদিক কলোনির খাল থেকে দখলকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে অভিযানে অংশ নিয়ে প্রশাসক শফিকুল ইসলাম বলেন অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খালে স্থায়ীভাবে পানি প্রবাহ জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। অবৈধ দখলদারদের পুনর্বাসনের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন স্থানীয় বাড়ির মালিক সমিতির সহযোগিতায় খালটি রক্ষণাবেক্ষণে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদক্ষেপ গ্রহণে কাজ করছে কর্পোরেশন। বৃষ্টি হলে যে পানিটা হয় সেটা নিরসনের জন্য যতটুকু যা করার পরিষ্কার করে সেটা অব্যাহত থাকবে। এরকম যদি আপনারা অব্যাহতভাবে ফালান তাহলে আমাদেরকে বাধ্য হয়ে হোল্ডিং অনুযায়ী আমাদেরকে এটা জরিমানা করে দিতে হবে। যারা অবৈধভাবে খালকে দখল করে বাড়ি নির্মাণ করেছে তাদের সাথে আলোচনা করে এটার ফয়সালা করব। তারা যদি এটাকে না হয় আমরা এটাকে উচ্ছেদ করে দিই। সময় সংবাদে আরও থাকছে। ঐতিহাসিক সফরে চীনের পথে ডোনাল্ড ট্রাম্প, শির সঙ্গে বৈঠকে বাণিজ্য চুক্তি, তাইওয়ান ইস্যুর পাশাপাশি গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্য সংকট বলছেন বিশ্লেষকরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তকে প্রাথমিকভাবে বহিরাগত হিসেবে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। মুজাফর হোসেন জয়ের তথ্য, মনির হোসেনের ছবিতে রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ক্যাম্পাসের মধ্যে রাস্তা থেকে টেনে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেসা হলের পাশে এক ব্যক্তি গলায় কাপড় পেঁচিয়ে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পথচারীরা টের পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে। অভিযুক্ত এ সময় দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর অভিযুক্তকে শনাক্তে ভুক্তভোগী শিক্ষার্থীকে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায়। সেখানে কয়েকজন নারী শিক্ষার্থী, প্রক্টর ও জাকসু নেতার উপস্থিতিতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে অভিযুক্তকে বহিরাগত হিসেবে শনাক্ত করা হয়। এই ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান শিক্ষার্থীরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয় নিরাপত্তা জোরদারে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। ঘটনার পর পুরো ক্যাম্পাসে বিরাজ করছে চরম ক্ষোভ ও উদ্বেগ। সময় সংবাদ, সাভার। দালালের দৌরাত্মে নাকাল রাজশাহীর সাব রেজিস্ট্রি অফিসগুলো। সমিতির নামে নির্ধারিত ফির চেয়ে বাড়তি টাকা আদায় যেন নিয়মে পরিণত হয়েছে, আর সেই টাকার ভাগ যায় সাব রেজিস্ট্রারের পকেটেও। এসব অফিস আইন মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় ব্যবস্থা নিতে অপারগতা জানিয়েছে ভূমিমন্ত্রী হাবিবুর রহমান পাপড়। তোলার ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। দলিল রেজিস্ট্রি করতে গিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত ফি, তাই অফিসের ভেতরে ভুক্তভোগীদের বিক্ষোভ। অনিয়মের এই চিত্র রাজশাহীর বাগমারা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে মেলে অভিযুক্তের স্বীকারোক্তিও। শুধু তাই নয়, বাড়তি টাকা আদায় করা হয় ক্রেতা বিক্রেতার টিপসই নিয়েও। 50-100 যে যা দেয় ওই মোহরি দিয়ে দিবেন, এই অন্য কিছু না। উপজেলা পর্যায়ে 9টি ও সদরে 1টি মিলিয়ে 10টি সাব রেজিস্ট্রি অফিস আছে রাজশাহীতে। সপ্তাহে 2 দিন বা 3 দিন চলে জমি রেজিস্ট্রি কার্যক্রম। দলিলের নানা ভুল ত্রুটির কথা বলে দিনের পর দিন চলে হয়রানি। লোক আমাকে বললো যে আপনি এর আগে কিছু টাকা পয়সা দিয়ে দেন, আপনার হয়রানি হতে হবে না। অনেক সময় কাজ যেটা পেন্ডিং রাখে, কাজ টাকা না দিলে করতে চায় না, পরে করে ঘোরায়, এরকম। টাকা নেয়ার বিষয় অস্বীকার করেন দলিল লেখক সমিতির নেতারা। পাবলিকের কাছে বা দাতা গ্রহীতার কাছে কোনো অর্থ দাবি করা হয় না। সরকারি রেটের চাইতে আমরা হয়তো 2000 কি 3000 বেশি লিছি। আমরা তো একটা দলিল লেখক সর্বোচ্চ 5000, তো 4000 5000 কিছু না, একটা বড় দলিল। এত কিছুর পরও সাব রেজিস্ট্রাররা বলছেন অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পেলে তবেই ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেওয়া সম্ভব। দালাল নিয়ন্ত্রণ কিন্তু আমাদের দায়িত্ব না। আমার আশপাশে কেউ দালালের খপ্পরে যদি পড়ে আমার কাছে অভিযোগ নিয়ে আসে, সেইটুকু আমি দেখতে পারবো। ভূমিমন্ত্রী বলছেন সাব রেজিস্ট্রারদের কাজ আইন মন্ত্রণালয়ের অধীনে। ভবিষ্যতে ভূমিসহ 3টি মন্ত্রণালয় এক ছাতার নিচে নিয়ে আসা সম্ভব হলে সব অনিয়ম বন্ধ হবে। এটা যেন বন্ধ হয়, তার জন্য আমি এর আগের বক্তব্যে বলেছি যে একটি ছাতার নিচে এই 3টি মন্ত্রণালয়কে নিয়ে এসে ব্যবস্থা নেওয়া। রাজশাহীর 10টি সাব রেজিস্ট্রি অফিসে মাসে গড়ে 3500 দলিল রেজিস্ট্রি হয়, যেখান থেকে রাজস্ব আহরণ হয় 12 কোটি টাকার বেশি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। গাইবান্ধা সদর সাব রেজিস্ট্রি অফিসে 3 দিন ধরে কলম বিরতিতে দলিল লেখকরা। তাদের দাবি, সচেতন নাগরিক ব্যানারে মানববন্ধনের নামে কর্মক্ষেত্রে তৈরি করা হয়েছে ভীতিকর পরিস্থিতি। এমনকি চাঁদা দাবি করায় চালানো হয় হামলা। তবে অভিযোগ মিথ্যা উল্লেখ করে মানববন্ধনকারীদের দাবি, দলিল প্রতি অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে করা হয় প্রতিবাদ। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। গাইবান্ধা সদর সাব রেজিস্ট্রি অফিসে গত রোববার থেকে 7 দিনের কলম বিরতিতে দলিল লেখকরা। তাদের দাবি, অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে সচেতন নাগরিক ব্যানারে মানববন্ধনের নামে তৈরি করা হয় ভীতিকর পরিস্থিতি। এমনকি চাঁদা দাবি করে চালানো হয় হামলা। আব্দুর রৌফ নামের তার সংঘবদ্ধ দল আজকে 3-4 মাসের অধিক সময় থেকে আমার কাছ থেকে টাকা চায়, আমার দলিলের কাছে টাকা চায়, আমার বাড়ি পর্যন্ত গেছে। সচেতন নাগরিক ব্যানারে মানববন্ধনকারীদের দাবি, দলিল প্রতি অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ জানাতেই মানববন্ধন করা হয়। দলিল লেখকের একটা দাবি সেরাও নেওয়ার পরেও অতিরিক্ত
6 থেকে 10,000 টাকা পর্যন্ত তারা অতিরিক্ত টাকা আদায় করে। তবে সরকারি ফির বাইরে জমির ক্রেতা বিক্রেতাদের কাছে দলিল প্রতি 6,000 টাকা অতিরিক্ত আদায়ের বিষয়টি স্বীকার করেন দলিল লেখকরা। জানান বেতন ভাতা না থাকায় মাস শেষে সমিতিতে জমা থাকা টাকা ভাগ করে নেন তারা। পারিশ্রমিকের টাকাটা আমরা 2,000 টাকা করে নেই, 4,000 টাকা করে আমরা জমা রাখি। এই জমাটা মাস শেষে আবার সবার মাঝে বন্টন করা হয়। সাব রেজিস্ট্রি কার্যালয়ে অফিস খরচের নামে অতিরিক্ত টাকা আদায়েরও অভিযোগ উঠেছে। গাইবান্ধা সদর সাব রেজিস্ট্রার অফিসে মাসে গড়ে রেজিস্ট্রি হয় প্রায় 800 দলিল। সম্মানের নামে চাপ সৃষ্টির মাধ্যমে অর্থ আদায় না করতে দলিল লেখকদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা রেজিস্ট্রার। আলোচনার সাপেক্ষে পারিশ্রমিক হিসাবে অর্থ প্রদান করেন, তার কিছু অংশ তারা রাখেন, তবে সেটা অবশ্যই যৌক্তিক পর্যায়ে এবং বিধিসম্মতভাবে গ্রহণ করা উচিত। দলিলের পাতা প্রতি লেখকদের সরকারি বরাদ্দ 15 টাকা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বাগেরহাটের মোংলায় জনসম্মুখ থেকে তুলে নিয়ে যাওয়ার 25 দিন পরও হদিস নেই মিরাজ শেখের। তার অপেক্ষায় দিন কাটছে না মা, স্ত্রী ও সন্তানদের। থানায় জিডি হলেও মেলেনি খোঁজ। তবে পুলিশ বলছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আমার ছেলের জন্য আর কার মার কোল খালি হয়। 6 এপ্রিল সকালে মিরাজ শেখ তার 2 বন্ধু বাচ্চু ও রফিকুলকে নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান। বন বিভাগের অনুমতি নিয়ে মাছ শিকার শেষে 10 এপ্রিল তারা লোকালয়ে ফেরেন। ওই দিন সন্ধ্যায় বন বিভাগের পাশ জমা দেওয়ার প্রস্তুতির সময় ঘটে মূল ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধ্যা 7টার দিকে জয়মণি এলাকার একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন ব্যক্তি সবার সামনে থেকে মিরাজকে জোরপূর্বক একটি ট্রলারে তুলে নিয়ে নদীপথে দ্রুত স্থান ত্যাগ করে। তবে তাদের পরিচয় বা গন্তব্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি স্থানীয়রা। তারপর আর কোনো খোঁজ খবর নেই। আর বাচ্চাটা কার মধ্যে তাকাইবে, আমি কাঁদতে যাই থাকবো। এ ঘটনায় 1 মে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন মিরাজের স্ত্রী মুক্তা খাতুন। এর আগে 8 এপ্রিল মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবারটি। এ সময় দ্রুত মিরাজের সন্ধানে প্রশাসনের সহায়তা কামনা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মনিরুজ্জামান। আমি একজন আইনজীবী হিসাবে আমি একটি সর্বোচ্চ আদালত আর্টিকেল 102 এর আন্ডারে রিট করা যায়, সেই রিটের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ এই ব্যক্তির সন্ধানের জন্য আমরা সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। প্রযুক্তিগত ভাবেও আমরা চেষ্টা করছি তার সর্বশেষ অবস্থান যাচাই করার জন্য। কবে ফিরবে মিরাজ শেখ, সেই অপেক্ষায় তার পরিবার। মিরাজ শেখের সন্ধানে পরিবারের এই অপেক্ষার শেষ কবে, সেই প্রশ্ন হয়তো আমাদের অজানা। সময় সংবাদ, মোংলা। লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে 2 বাংলাদেশের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিন উদ্ধার করা হয়েছে মিশরের এক নাগরিকের মৃতদেহ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজির দক্ষিণে পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার হয় 120 জন অভিবাসী। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখতে গিয়ে লিবিয়ার উপকূলে নিভে গেল 2 বাংলাদেশের জীবন প্রদীপ। উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে লিবিয়ায় পাড়ি জমিয়েছিল তারা। সেখান থেকে হয়তো ইউরোপে পৌঁছানোর স্বপ্নও ছিল, কিন্তু সেই স্বপ্নই পরিণত হয় দুঃস্বপ্নে। লিবিয়ার পূর্বাঞ্চলের আজদাবিয়া অঞ্চলে মানব পাচারকারীদের গোপন আস্তানা থেকে জীবিত উদ্ধার করা হয় 120 অভিবাসীকে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে এই অভিযানে 2 জন বাংলাদেশি ও 1 জন মিশরীয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, উপকূলীয় বিশর শহরে পথ হারানো ও ক্লান্ত অবস্থায় উদ্ধার হওয়া এক মিশরীয় অভিবাসীর তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রায় 2 সপ্তাহ ধরে চলা অভিযানে বেনগাজির দক্ষিণাঞ্চলের বিভিন্ন মানব পাচার চক্রের আস্তানা থেকে উদ্ধার করা হয় এই 120 জন অভিবাসীকে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে পাচারকারীরা অভিবাসীদের একটি নির্যাতন কেন্দ্রে আটকে রেখে পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছিল। বন্দীদের মারধর ও চাবুকের আঘাতের ভিডিও ধারণ করে তা পরিবারের সদস্যদের কাছে পাঠানো হতো মুক্তিপণ আদায়ের জন্য। এছাড়া ছোট নৌকা তৈরির একটি কারখানায় অভিযান চালানো হয়, যেখানে কাঠের নৌকা, ইঞ্জিন ও পানির কন্টেইনার পাওয়া যায়। পাচারকারীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পাশাপাশি উদ্ধার হওয়া অভিবাসীদের এর মধ্যেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ঐতিহাসিক সফরে চীনের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয় ট্রাম্পকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের 3 দিনের এই রাষ্ট্রীয় সফরের দিকে নজর গোটা বিশ্বের। বিশ্লেষকরা বলছেন, এই সফরে দুদেশের বাণিজ্য চুক্তি, তাইওয়ান ইস্যুর পাশাপাশি গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসন। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণের পর প্রথমবার চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার বেজিংয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। মধ্যপ্রাচ্য সংঘাত, বাণিজ্য যুদ্ধ এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তার সহ নানা কারণে ট্রাম্পের এই সফর বিশেষভাবে নজর কাড়ছে। চীন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট পর্যায়ের বৈঠকে তাইওয়ান প্রশ্নকে আবারও মূল স্বার্থের কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এক চীন নীতি ও চীন যুক্তরাষ্ট্র 3টি যৌথ ইশতেহার মেনে চলাই দুই দেশের স্থিতিশীল সম্পর্কের পূর্বশর্ত। ওয়াশিংটন যদি পূর্বের প্রতিশ্রুতি থেকে সরে আসে, তা সরাসরি দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিকে নড়বড়ে করে দিতে পারে বলছে বেইজিং। তাইওয়ান প্রশ্নটি চীনের অভ্যন্তরীণ বিষয়। আমরা দৃঢ়ভাবে চীনের তাইওয়ান অঞ্চলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং সেখানে অস্ত্র বিক্রির বিরোধিতা করি। এই অবস্থান ধারাবাহিক এবং স্পষ্ট। এই সফরের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ইরান যুদ্ধ। বেইজিং যেখানে নিজেকে নীরব মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, পাকিস্তানের সঙ্গে মিলে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী পুনরায় চালুর লক্ষ্যে 5 দফা পরিকল্পনাও দিয়েছে চীন। পর্দার আড়ালে তেহরানকে আলোচনার টেবিলে ফেরাতে চীনা কর্মকর্তাদের তৎপরতার কথাও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। বরকতুল্লাহ, সময় সংবাদ। বিসিবি নির্বাচনের জন্য গঠিত হলো 3 সদস্যের ইলেকশন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। কমিশনের বাকি 2 সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক এহসানুল মামুন। গত 7 এপ্রিল ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয় অ্যাডহক কমিটি। অনানুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, জুনের 2য় সপ্তাহের মধ্যেই নির্বাচন আয়োজন করতে চান। গেল 5 মে বোর্ড সভার পর জানানো হয় শিগগিরই গঠন করা হবে নির্বাচন কমিশন। ওই সভার সপ্তাহখানেক পর কমিশন গঠন করলো অ্যাডহক কমিটি, যেখানে এনএসসির একজন প্রতিনিধির পাশাপাশি আছেন বিসিবি মনোনীত 2 জন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প এগনেকে অনুমোদন। ব্যয় ধরা হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। 2033 সালে শেষ হবে কাজ। উপকার পাবে রাজশাহী সহ 24 জেলার মানুষ। হাম উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু। আক্রান্ত সন্তান নিয়ে ঢাকার হাসপাতালে ছুটছেন বাবা মা। 70% রোগী গ্রামের। পরিস্থিতিকে দুর্যোগ বললেন মন্ত্রী। এবং বর্গফুটে 2 টাকা বাড়ল কোরবানির পশুর চামড়ার দর। রাজধানীতে লবণযুক্তের দাম 62 থেকে 67 টাকা। ঢাকার বাইরে 57 থেকে 62 নির্ধারণ। পাচার রোধে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।